সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছি। হয়তো আমাদের কিছু ভাইদের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত বন্ধুত্ব বরণ করেছে। 12 ঘন্টা লড়াই হয়েছে। যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে, সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল। আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল। আমার মোবাইলে এখনো ভিডিওটা আছে। কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা, তাদের সৈনিকেরা। আর তার উল্টো পাশে যেখানে AK-47 পিস্তল, আগ্নেয়াস্ত্র, বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে, শুধু না, বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন, তাকে যখন হত্যা করা হয়, তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল, সে শুধু বলেছিল, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াস আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে। আর 2006 সালের 28 অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে 12 ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি। সুতরাং আমি এই কথা বলছি এই কারণে যে আওয়ামী লীগ কেন এটা করেছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট অত্যন্ত সুনামের সাথে কিছু ভুল ত্রুটি একটা সরকারের থাকে, সেই সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে সামনের দিকে রাষ্ট্রগিরি এগিয়ে গিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল, এবং এটা খুব একটা স্মরণকর ব্যাপার যে 4 দলীয় জোট যখন প্রক্রিয়াগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করা প্রক্রিয়া করেছে, সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়ে যে না তা না, গণতান্ত্রিক প্রক্রিয়া কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং ছাড়তে দিবে না বলি তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে। এই জন্য তাদের মাথায় ছিল, যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদল হয়, তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে। এটা তারা চায় না। সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে না। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষার্থী বৃন্দ, আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র 13 জন ভাইকে শহীদ করেছে। গোটা দেশে 33 জন ভাই শহীদ হয়েছে। প্রায় 2.5 শতাধিক ভাই আহত এবং বন্ধুত্ব বরণ করেছে। তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করা। তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই 4 দলীয় জোট সরকার সুনামের সাথে সামনে দিকে এগিয়ে গিয়েছিল। 2 জন মন্ত্রী, সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প মন্ত্রণালয়, যারা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন, তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু, যখন মাওলানা মতিউর রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন, তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন। আমি তার থেকে 3 থেকে 4 হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন, আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে, আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার। জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন, তাদের কিছুটা ভাবার দরকার। নিজামী ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে, আমি মতিউর রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না। আমি দাঁড়িয়েছি, আমি বক্তব্য শেষ করি, তারপর চেয়ারে বসব। সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায়, তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না, আমাদের নেতাও ভয় পায় না। তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি।
তৃতীয় টার্গেট ছিল, এটা আপনাদের স্মরণ করা আছে, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না। এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম, এবং তার মতো একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে। আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন 2006 সালের 28 অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি, আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আর একটা বড় সমাবেশ ছিল। আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জনাব রুহুল কবির রিজভী ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন। আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম। আমি আমার পাশে থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন, তিনি সকাল 8:30 থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন, পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন। আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। এই যে দুর্ভাগ্যজনক পরিণতি, এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই, এই পরিণতি শুধু আমাদের 13 জন ভাইকে হত্যা করে নাই, এই পরিণতি আমাদেরকে 15 বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে, ব্যক্তিগতভাবে শুধু সাদিক ভাই জিতবে, ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবির রিজভী ভাই জিততে চান, শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান, শুধু আবিব ভাই জিততে চান, তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়বো। এই বিজয়ের আকাঙ্ক্ষা পৌঁছার জন্য 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস। আসুন 2024 সালে এবং 2006 সালে এই যে পরম্পরা ঘটনা, এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি দেখে গেছেন, জামাত ইসলামী সেই -2 ফর্মুলা কি ভূমিকা রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেফতার করা হয় না, গ্রেফতার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে 14 ঘন্টা সময় লেগেছে। রাজপথে মানুষ নেমে এসেছিল, পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব, কিন্তু আপনারা সহযোগিতা করেন। লোকজন ফায়ারের মুখে থেকেছে, কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে 14 ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য। সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে। আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা বলেছি রাজনীতির উপর আঘাত, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাতের শামিল। সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো, আমার মন বলে 15 বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হতে পারত। আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায়, আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায়, আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের পতন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের তার মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদের পড়তে হতে পারে। সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক, আমরা যেন দেশকে ধারণ করতে পারি, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি, আমরা যেন আমাদের দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।